আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের চারপাশে অনেক সময় এমন কিছু পুরনো বাড়ি বা পরিত্যক্ত জায়গা দেখি যা আমাদের মনে কৌতূহল জাগায়, কিন্তু সব কৌতূহলের শেষটা সুখকর হয় না। তেমনি এক হাড় হিম করা অথচ অত্যন্ত করুণ কাহিনী আজ আপনাদের শোনাব। তাহলে চলুন শুরু করা যাক। শহরের কোলাহল থেকে অনেক দূরে ধুনট গ্রামের শেষ মাথায় জরাজীর্ণ অট্টালিকাটি দাঁড়িয়ে আছে এক জীবন্ত আশের মতো। স্থানীয়রা একে বলে নিঝুম কুঠির। দিনের বেলাতেও এই বাড়ির ছায়ায় কেউ মাড়ায় না। আকাশচুম্বী শিমুল গাছগুলো বাড়িটিকে এমনভাবে ঘিরে রেখেছে যে সূর্যের আলো এর দেয়ালে পৌঁছানোর আগেই মরে যায়। এই পরিত্যক্ত ভিটেতেই পা রাখলেন অয়ন। পেশায় তিনি একজন ফ্রিল্যান্স সাংবাদিক। নেশা তার রহস্য ভেদে। লোকমুখে শুনেছেন এই বাড়িতে যারা রাত কাটাতে গেছে তারা কেউ ফেরেনি, আর ফিরলেও মানসিক ভারসাম্য হারিয়েছে। অয়ন যখন বাড়ির সদর দরজা ঠেলে ভেতরে ঢুকলেন তখন মরচে ধরা কবজার কর্কশ শব্দ নির্জনতাকে চিড়ে দিল। ভেতরের বাতাস ভারী এবং ভ্যাপসা গন্ধে ভরা। ধুলোর আস্তরণ জমে আছে মেঝের প্রতিটি ইঞ্চিতে। অয়ন দোতলার সবচেয়ে বড় ঘরটিতে নিজের ক্যাম্পিং খাট পাতলেন। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, যা কান পাতলে শো শো শব্দের মতো শোনায়। রাত বাড়ার সাথে সাথে আবহাওয়া বদলাতে শুরু করল। বাইরে মেঘের গর্জন আর বাতাসের শো শো শব্দে বাড়ির প্রতিটি জানলা থরথর করে কাঁপছে। রাত ঠিক 12টা। অয়ন তখন একটা বই পড়ার চেষ্টা করছেন। হঠাৎ তার মনে হল ঘরের কোণে অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। টর্চের আলো ফেলতেই দেখলেন কিছুই নেই, কিন্তু আলোটা নেভানো মাত্রই আবার সেই অনুভূতি। এবার পরিষ্কার শুনতে পেলেন একটা খসখসে শব্দ, যেন কেউ দেয়ালে নখ দিয়ে আঁচড় কাটছে। অয়ন উঠে দাঁড়ালেন। শব্দটা আসছে দেয়াল আলোয়ারির ভেতর থেকে। সাহসে ভর করে তিনি আলমারির পাল্লা খুললেন। ভেতরটা শূন্য, কেবল কাঠের তক্তাগুলো নোনা ধরে খসে পড়ছে। হঠাৎ তার পিঠের ওপর দিয়ে একটা হিম শীতল হাওয়া বয়ে গেল। মনে হলো কেউ তার ঘাড়ের কাছে দাঁড়িয়ে খুব তপ্ত নিঃশ্বাস ফেলছে। অয়ন দ্রুত পিছে ফিরলেন, কিন্তু ঘর শূন্য। অথচ মেঝেতে জমে থাকা ধুলোর ওপর একজোড়া ছোট্ট পায়ের ছাপ স্পষ্ট ফুটে উঠছে, যা ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। কোনো মানুষ নেই, শুধু পায়ের ছাপগুলো একা একাই ধুলোয় দেবে যাচ্ছে। অয়ন ভয়ে সিটিয়ে গেলেন। তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে চাইলেন, কিন্তু হঠাৎ করে ঘরের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। কোনো অদৃশ্য শক্তি বাইরে থেকে সেটাকে আটকে দিল। অয়ন পাগলের মতো দরজায় ধাক্কা দিতে লাগলেন, কিন্তু কোনো লাভ হলো না। ঠিক তখনই ঘরের বাতিটা টিমটিম করে জ্বলে উঠে দপ করে নিভে গেল। ঘোর অন্ধকারের মধ্যে অয়ন শুনতে পেলেন এক করুণ কান্নার সুর। সেই কান্না কোনো ভয়ের নয়, বরং গভীর যন্ত্রণার। মনে হচ্ছিল কেউ একজন বহু বছর ধরে এই ঘরের কোণে একা বসে কাঁদছে। কান্নার শব্দটা অনুসরণ করে অয়ন আলমারির পেছনের একটা আলগা তক্তা লক্ষ্য করলেন। ভয় আর কৌতূহল মিলেমিশে একাকার হয়ে গেছে তার। তক্তাটি সরাতেই একটা ছোট্ট ফোকর বেরিয়ে এলো। তার ভেতরে সযত্নে রাখা ছিল একটি লাল রঙের ডায়েরি, যার উপর শ্যাওলা আর ধুলোর আস্তরণ। অয়ন টর্চ জেলে ডায়েরিটা খুললেন। ডায়েরির নাম লেখা শানু। ডায়েরির প্রথম কয়েক পাতা ছিল চঞ্চল এক কিশোরীর স্বপ্নগাথা, কিন্তু মাঝখান থেকে লেখাগুলো বদলে যেতে লাগল। প্রতিটি অক্ষর যেন যন্ত্রণার কালিতে লেখা। অয়ন পড়তে শুরু করলেন। 14ই আগস্ট 1970। আজ বাড়িতে অনেক মেহমান আসার কথা ছিল, কিন্তু চারিদিকে শুধু চিৎকার আর কান্নার শব্দ। বাবা আমাকে এই অন্ধকার স্টোর রুমে ঢুকিয়ে দিয়ে বললেন, শানু মা, একদম শব্দ করবি না, ওরা চলে গেলেই আমি তোকে বের করে নিয়ে যাব। বাবা দরজায় তালা লাগিয়ে দিলেন। আমি খুব ভয় পাচ্ছি, বাবা তো এখনো ফিরল না। পরের পাতাটি আরও বিভীষিকাময়। আজ 3 দিন হলো আমি এই বদ্ধ ঘরে। জানলার বাইরে দিয়ে শুধু আগুনের আভা দেখা যায়। আমি অনেক চিৎকার করেছি, দরজায় লাথি মেরেছি, কিন্তু কেউ শোনেনি। আমার খুব জল তেষ্টা পেয়েছে। গলার ভেতরটা মরুভূমির মতো শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবা কি আমাকে ভুলে গেল? অয়ন ডায়েরি পড়ছেন, আর তার শরীর দিয়ে ঘাম ঝরছে। ঘরের কান্নার শব্দটা এখন আরো স্পষ্ট। মনে হচ্ছে কেউ একজন তার কাঁধের উপর দিয়ে ডায়েরিটা পড়ছে। তিনি পরের পাতায় গেলেন। 7 দিন হয়ে গেল, আমি আর চিৎকার করতে পারছি না। খিদে পেটটা ছিঁড়ে যাচ্ছে। অন্ধকার ঘরে আমি দেয়ালে নখ দিয়ে আঁচড় কাটি যাতে সময় কাটে। আমার আঙুলগুলো ফেটে রক্ত বেরোচ্ছে। আমি কি এই অন্ধকারেই মরে যাব? মা,
একবার এসে জল দাও না। ডায়েরির শেষ পাতাটা ছিল সবচেয়ে ভয়াবহ। সেখানে লেখা ছিল না কিছু, শুধু ছিল রক্তের ছাপ আর নখের গভীর আঁচড়। শেষ লাইনে কাঁপা কাঁপা অক্ষরে লেখা ছিল, ওরা দরজা খোলেনি, আমি এখানেই ঘুমালাম। অয়ন ডায়েরিটা শেষ করার সাথে সাথে অনুভব করলেন তার পায়ের কাছে কেউ একজন বসে আছে। টর্চের আলো ফেলতেই তিনি যা দেখলেন তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। একটি শীর্ণকায় কিশোরীর কঙ্কালসার অবয়ব সেখানে বসে আছে। তার গাল বেয়ে টপ টপ করে জল পড়ছে, কিন্তু সেই জলের রং লাল, রক্ত। কিশোরীটি তার হাত বাড়িয়ে অয়নের দিকে কিছু একটা দেওয়ার ইশারা করল। অয়ন দেখলেন কিশোরীটির হাতগুলো নীল হয়ে আছে, নখগুলো ক্ষয়ে মাংস বেরোচ্ছে, ঠিক যেমনটা ডায়েরিতে লেখা ছিল। হঠাৎ করেই দরজাটা খুলে গেল। অয়ন ডায়েরিটা হাতে নিয়ে ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে এলেন। পিছনে ফিরে তাকিয়ে দেখলেন দোতলার সেই জানলায় কিশোরীটি দাঁড়িয়ে আছে। তবে এবার তার মুখে ভয়ের কোনো ছাপ নেই, বরং এক শান্ত হাসির আভা। সে যেন কৃতজ্ঞতা প্রকাশ করছে যে এতগুলো বছর পর কেউ একজন অন্তত তার শেষ মুহূর্তের কষ্টের কথা জানতে পেরেছে। পরদিন সকালে অয়ন গ্রামবাসীর কাছ থেকে জানতে পারেন ৭০-এর সেই অস্থির সময়ে ওই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। বাড়ির সবাই কোনো মতে পালিয়ে গেলেও ছোট মেয়ে শানুকে কেউ খুঁজে পায়নি। সবাই ভেবেছিল সে দাঙ্গাকারীদের হাতে মারা গেছে। কেউ জানত না যে আদরের শানু বাবার আদেশে ওই অন্ধকার ঘরে নিজেকে লুকিয়ে রেখেছিল, আর সেখান থেকে কখনো মুক্তি পায়নি। অয়ন আজও রাতে ঘুমোতে পারেন না। চোখ বন্ধ করলেই সেই কিশোরীর রক্ত মাখা চোখের জল আর দেয়ালে নখ দিয়ে আঁচড় কাটার শব্দ তার কানে বাজে। তিনি বুঝতে পারেন পৃথিবীতে অশরীরী শক্তির চেয়েও ভয়ঙ্কর হল মানুষের নিষ্ঠুরতা, আর ভূতের চেয়েও বেশি কষ্টকর হল একা নিভেতে ধুঁকে ধুঁকে মৃত্যুবরণ করার যন্ত্রণা। বাড়িটি আজও দাঁড়িয়ে আছে। রাতে পথিকরা পাশ দিয়ে যাওয়ার সময় শোনে ভেতর থেকে কেউ যেন করুণ স্বরে ডাকছে, বাবা, দরজাটা খোলো না, আমার খুব জল তেষ্টা পেয়েছে। কিন্তু কেউ সেই দরজা খোলার সাহস পায় না। অন্ধকার ঘরে শানু আজও অপেক্ষা করে আছে, হয়তো কোনো একদিন তার আপনজন ফিরে আসবে সেই প্রতীক্ষায়। আজকের গল্প এতটুকুই। পরবর্তী কোনো ভালো গল্প আসলে অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।